আচ্ছা, জিরোতে আপনারা অ্যাকাউন্ট খোলার পরে যখন প্রথম অ্যাকাউন্ট খুলবেন, যারা নতুন খুলবেন তারা এরকম এরকম পাবেন আপনারা। অর্থাৎ আপনারা একটা ডেমো কোম্পানি পাবেন, এই যে ডেমো কোম্পানি গ্লোবাল, এরকম একটা অ্যাকাউন্ট পাবেন। এরপরে ডেমো কোম্পানিতে কিন্তু কাজ করা যাবে না, কারণ ডেমো কোম্পানিতে অলরেডি আগে থেকে অনেক ধরনের ডেটা থাকে প্র্যাকটিসের জন্য বা শেখার জন্য, দেখার জন্য। তো এটার সাথে আপনি নতুন ডেটা দিয়ে যখন কাজ করবেন তখন আপনার মিসম্যাচ হয়ে যাবে, মানে আগের ডেটার সাথে এটা ইয়া হয়ে যাবে, ট্র্যাক থাকবে না বা আপনার অ্যাকুরেট কাজ হবে না। এই যে এখানে বিভিন্ন ব্যাংক স্টেটমেন্ট, ইনভয়েস, বিল এগুলো আগে থেকে এন্ট্রি করা আছে, ডিউ, ওয়েটিং পেমেন্ট, অনেকভাবে তথ্য আছে। তো আমরা প্রথম অ্যাকাউন্ট খোলার পরে নতুন করে কোম্পানি ক্রিয়েট করব বা অর্গানাইজেশন ক্রিয়েট করব, নতুন কোম্পানি বা নতুন অর্গানাইজেশন হবে আমাদের। ওই অর্গানাইজেশনের মধ্যে আমরা একেবারে সবকিছু ফ্রেশ খালি পাবো, ওইটার মধ্যে আমরা কাজ করব। তো আমি দেখাই দিচ্ছি, প্রথম অ্যাকাউন্ট খোলার ভিডিওটা তো আপনারা পাবেনই, ওইটা থেকে অ্যাকাউন্টটা ওপেন করবেন, করার পরে আপনারা কিভাবে নতুন অর্গানাইজেশন খুলবেন ওইটা একটু দেখাচ্ছি। প্রথমে আমরা এখানে যাব, এখান থেকে নিচের দিকে এই যে দেখেন এখানে অ্যাড নিউ অর্গানাইজেশন, এটাতে ক্লিক করব। প্রথম হচ্ছে অর্গানাইজেশনের নাম, ধরেন আমি দিচ্ছি আপনার অ্যাকাউন্টিং ফর ফ্রিল্যান্সিং বেস 29, এটা হচ্ছে আমার নতুন কোম্পানির নাম। এরপরে ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে এটা আছে, এডুকেশন দিলাম, কান্ট্রি বাংলাদেশ। এরপরে আমার কোনো এমপ্লয়ি আছে কিনা, ইয়েস নো কিছু একটা দিলেই হবে, স্টার্ট ট্রায়াল। এই যে নতুন অর্গানাইজেশন আমার ক্রিয়েট হয়ে গেছে। আমি যে অর্গানাইজেশনে আছি এটার নাম হচ্ছে এই যে AFF বেস 29, এটা হচ্ছে আমার নতুন অর্গানাইজেশন। পারবেন তো সবাই? ভিডিও দেখে খুলে ফেলবেন, পারবেন না? আর যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে তারাও কিন্তু নতুন অর্গানাইজেশন খুলে নেবেন, কারণ হয়তো আপনার আগে যা আছে ওটার মধ্যে ডাটা থাকবে, আমরা নতুন যেটা খুলবেন ওটার মধ্যে কাজ করব। আচ্ছা, আমরা প্রথম হচ্ছে কোম্পানি। আচ্ছা, এখন ভিডিওটা দেখে খুলেন, এখন ওইদিকে প্রশ্ন আবার তো বলতে গেলে একটা খুললেই হবে, অর্গানাইজেশন খুলে ফেললে তখন এটাতে কাজ করতে পারবেন। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখবো, আমাদেরকে কোম্পানি সেটআপের মধ্যে চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আচ্ছা, সবার আগে একটু কাজ করে নেবেন, এটা হচ্ছে আপনার ফুল অ্যাক্সেস পাওয়ার জন্য। মানে অনেক সময় অনেক মেনু পাওয়া যায় না, যেমন এখানে দেখেন এখন মাত্র 2, 4, 6টা মেনু আছে। এই অ্যাকাউন্টিং এর অধীনে 6টা মেনু আছে, এখানে আরো বেশি থাকার কথা। যেমন এখানে আমরা জার্নাল দেওয়ার কথা বা আরো আরো অনেক মেনু থাকে। তো জেরোতে আপনারা হয়তো জানেন, জেরোতে একটা জেরো অ্যাকাউন্টে অনেক অনেক ব্যক্তি কাজ করতে পারে, বিভিন্ন অ্যাকাউন্টেন্ট কাজ করতে পারে, ম্যানেজার কাজ করতে পারে, এক একজনের অ্যাক্সেস এক এক রকম দেওয়া যায়। তো যখন আপনারা ফ্রিল্যান্সিং করবেন মার্কেট প্লেসে, তখন আপনি যদি কোম্পানির শুধুমাত্র ইনভয়েসের অ্যাক্সেসটা পান, তাহলে আপনি কিন্তু কোম্পানির অন্যান্য কাজগুলো কিছুই করতে পারবেন না, কোনো কিছুই আপনি এডিট করা, এন্ট্রি করা কিছুই হবে না, শুধুমাত্র আপনি ইনভয়েস তৈরি করতে পারবেন। কোম্পানি যখন একটা বড় কোম্পানি, ধরেন বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, কেউ আছে সেলস নিয়ে শুধু কাজ করে, তো সে শুধু সেলসের এন্ট্রি করে, সেলসের এন্ট্রি করে। কেউ আছে অ্যাকাউন্ট রিসিভেবল নিয়ে কাজ করে, সে অ্যাকাউন্ট রিসিভেবলের কাজ করবে। কেউ আছে বিল নিয়ে কাজ করে, কেউ আছে চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে কাজ করে। আবার এমন কেউ আছে যে সবকিছুর অ্যাক্সেস তার কাছে থাকে, ধরেন মেইন ম্যানেজার অথবা এমডি অথবা সিএফও, ওনাদের কাছে ফুল অ্যাক্সেস থাকে। তো ফুল অ্যাক্সেস যার কাছে থাকে সে সবকিছু কন্ট্রোল করতে পারে, সবকিছু দেখতে পারে। তো আমরা যেহেতু এই অ্যাকাউন্টিং এর অধীনে আমাদের আরো কিছু মেনু দরকার, এগুলা থাকে ফুল অ্যাক্সেস যার থাকে তার কাছে। ফুল অ্যাক্সেসটা থাকে যে এখানে দুই ধরনের ইউজার থাকে, স্ট্যান্ডার্ড ইউজার থাকে, অ্যাডভাইজারি লেভেলের ইউজার থাকে। তো আমরা অ্যাডভাইজারি লেভেল যেটা, ওইটাতে মানে সবকিছু সবচেয়ে বড় পাওয়ারফুল হচ্ছে ওইটা। তো ওইটা একটু করে নেবেন, এটা হচ্ছে এখান থেকে গিয়ে অ্যাকাউন্ট সেটিংস,
সেটিংস থেকে ইউজার, আমার এখানে একজন ইউজার, মানে আমি একাই আছি। তো এই জন্য আপনাদের যদি একাধিক থাকে এইভাবে দেখাবে এখানে কয়জন ইউজার আছে। ইউজারে ক্লিক করব। এখান থেকে দেখেন তিনটা অপশন আছে, একটা হলো লিমিটেড, স্ট্যান্ডার্ড, অ্যাডমিন। এখান থেকে আপনি নিচে গিয়ে এই যে অ্যাডভাইজরটাতে ক্লিক করবেন। অ্যাডভাইজরটা হচ্ছে একেবারে সবকিছুর অ্যাক্সেস পাবে। এরপরে এখান থেকে আপডেট পারমিশন। এখন দেখেন অ্যাকাউন্টিং এর অধীনে আরো অনেকগুলো মেনু বাড়ছে। হ্যাঁ, এভাবে বিভিন্ন জায়গায় এখন মেনু বেশি থাকবে, তো এটা করে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে কোম্পানি সেটআপ। কোম্পানি সেটআপ সরাসরি কোনো কাজ থাকে না। অনেক সময় অ্যাসেসরে ধরেন আপনি প্র্যাকটিক্যাল যে কাজ দিছে ওই কাজ করে দিলেন, কিন্তু অনেক সময় প্র্যাকটিক্যাল কাজ তো আপনি আরেকজন থেকে দেখেও করতে পারেন। তো কোম্পানি সেটআপের বিষয়ে অনেক সময় অনেক কোশ্চেন করে, অথবা এটা একটু সেটআপ করে দাও, বা কোম্পানি সেটআপটা কিভাবে করে তুমি একটু বলো তো। তো যে জেরো সফটওয়্যার বলি আর কুইক বুক বলি, যে কুইক বুক বা জেরো চালাইতে জানে, ইউজ করতে জানে, সে তো অবশ্যই প্রথম কাজে তো কোম্পানি সেটআপটা কিভাবে করে ওইটা জানার কথা। তো এগুলো অনেক সময় জিজ্ঞাসা করে, এটার জন্য এই যে সেটিংসে যাব, সেটিংস থেকে এই যে অর্গানাইজেশন ডিটেলস এটাতে ক্লিক করব। এখানে কোম্পানির মানে বেসিক কিছু, আপনারা যারা ফেসবুক বা ইউটিউব অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাদের অ্যাকাউন্ট খোলেন, ওইখানে যেরকম তথ্য থাকে এখানেও ধরেন একটু পড়ে পড়ে দেখলে এরকম তথ্য, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ছবি, লোগো এগুলা দেওয়া যায় এখানে। এই যে লোগো আছে, আপলোড লোগো, এরপরে এটা কোন ইন্ডাস্ট্রি, কি নামে খুলছি এখানে আছে, তবে চাইলে এখন নাম এডিট করা যাবে। এরপরে বিজনেসের স্ট্রাকচার, কোন ধরনের বিজনেস, এটা পার্সোনাল নাকি কোম্পানি নাকি পার্টনারশিপ, ওই বিজনেস এখানে দেওয়া যায়। অর্গানাইজেশনের ডেসক্রিপশন, এইগুলো আপনারা পড়ে পড়ে একটু দেখতে পারেন। এগুলা তেমন কিছু না যে এইগুলোর উপরে আপনাকে কাজ দিবে, জাস্ট এটা একটা আইডিয়া থাকলো। ধরেন আপনাকে বললো যে কোম্পানি সেটআপটা কোথায়, একটু করেন তো, আপনি এটা জানেন না এটা কোন জায়গায় আছে, আপনি খুঁজতেছেন, তখনই সে বুঝে যাবে যে আপনি আসলে কাজ জানেন না, হয়তো অন্য কোথাও থেকে আপনি এটা কাজটা করে নিছেন, আপনাকে যে কাজ দেওয়া হয়েছে এটা করে নিছেন আপনি, কারণ নাহলে তো আপনি কোম্পানি সেটআপ কোথায় এটাই জানেন না। তো এগুলো একটু দেখবেন। এই যে সেটিংস থেকে অর্গানাইজেশন সেটিং ডিটেলস, এটার মধ্যে কোম্পানি সেটআপ আছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো এটা হচ্ছে আমাদের এই জেরোতে কাজ করার ক্ষেত্রে, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমাদের যেরকম আমরা জানি লেজার সম্পর্কে তো সবাই ধারণা আছে। লেজার কি বলেন তো? এটা তো বাংলা বললেন। অর্থাৎ একটা কোম্পানির বা একটা প্রতিষ্ঠানের যেই যেই হিসাবের নাম থাকে, হিসাবের হেড থাকে, যেই যেই হিসাবে হিসাব লিপিবদ্ধ থাকে, প্রত্যেকটা হিসাবের ইয়ারই একটা হিসাব থাকে, হিসাব বই থাকে যেভাবে বলি, ওইটাই হচ্ছে কোম্পানির খতিয়ান বা লেজার। আর এটাকে সফটওয়্যারের ভাষায় বলে চার্ট অফ অ্যাকাউন্ট। ঠিক আছে? তো চার্ট অফ অ্যাকাউন্ট সফটওয়্যারে বাই ডিফল্ট কিছু চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া থাকে, আর সফটওয়্যারে যে চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া থাকে আমাদের কাজের ক্ষেত্রে ওইখান থেকেও অনেক চার্ট অফ অ্যাকাউন্ট ইউজ করা যায়, কিন্তু নতুনও কিছু চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ঠিক আছে, যেটা প্রয়োজন হবে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে খোলে এটা একটু দেখে নেই। অ্যাকাউন্টিং এ যাব, অ্যাকাউন্টিং থেকে চার্ট অফ অ্যাকাউন্ট। এখানে অলরেডি যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আছে এগুলোর একটা তালিকা এখানে থাকবে, এই যে অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট বাই ডিফল্ট থাকে, কোম্পানি ওপেন করলেই এগুলা থাকে। এই যে অল অ্যাকাউন্ট, এরপর আপনার অ্যাসেট কি পরিমাণ আছে বা কয়টা অ্যাসেটের চার্ট অফ অ্যাকাউন্ট আছে, অ্যাসেটে ক্লিক করলে আসবে। এই যে অ্যাসেটের, এগুলো হচ্ছে অ্যাসেটের চার্ট অফ অ্যাকাউন্ট। লায়াবিলিটি, এই হচ্ছে লায়াবিলিটি। ইকুইটি, এক্সপেন্স, রেভিনিউ, যে রেভিনিউ আছে এখানে এগুলো হচ্ছে রেভিনিউ। এখন আমরা কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করে এটা একটু দেখি। এই যে অ্যাড অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই ডায়ালগ বক্স আসবে, এটা আসবে। এটা থেকে প্রথম হচ্ছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে অনেকগুলা
অ্যাকাউন্টের নাম নিয়ে কিন্তু একটা অ্যাকাউন্ট টাইপ হয়। যেমন অনেক ধরনের অ্যাসেট আছে যেগুলো সবগুলোকে একত্রে বলে ফিক্সড অ্যাসেট, আবার অনেক ধরনের রেভিনিউ আছে এগুলোকে একসাথে রেভিনিউ বা ইনকাম বলে। এরকম ভাবে অ্যাকাউন্টের টাইপ থাকে। ধরেন আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলবো, একটু নাম বলেন কি একটা চার্ট অফ অ্যাকাউন্ট খোলা যায়, বা একটা লেজারের নাম বলেন কি লেজার খুলবো? ক্যাশ অন হ্যান্ড খুলবো। আচ্ছা, তাহলে এখানে দিব নেমটা, মানে যেই নামে আমি লেজার খুলতে চাচ্ছি, চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, ওইটার নাম দেব ক্যাশ অন হ্যান্ড। এখন ক্যাশ অন হ্যান্ড এই চার্ট অফ অ্যাকাউন্টটা কিসের আওতায়, কোন ধরনের অ্যাকাউন্ট এটা? এটা কি কারেন্ট অ্যাসেট নাকি ফিক্সড অ্যাসেট নাকি রেভিনিউ? এখান থেকে আমরা কারেন্ট অ্যাসেট সিলেক্ট করবো, এই যে কারেন্ট অ্যাসেট। এরপরে এখানে একটা ইউনিক, প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা একটা ইউনিক কোড থাকে, ওই কোডটা এখানে দিতে হয়। এটার স্ট্যান্ডার্ড কিছু মানদণ্ড আছে, মানদণ্ড বলি, আর স্ট্যান্ডার্ড কিছু রেঞ্জ আছে। তো জিরোতে আপনি ফলো করলে দেখতে পারবেন জিরো কিভাবে নামকরণ করছে, নাম্বারিং করছে। আমরা একটু এটা দেখে আসি, এটা ক্যান্সেল করে দিলাম। আমরা যেহেতু অ্যাসেট খুলবো, তাহলে অ্যাসেটের মধ্যে একটু যাই। অ্যাসেটের চার্ট অফ অ্যাকাউন্টগুলো কিভাবে দিছে দেখেন, 610, 20, 30, অর্থাৎ 600 থেকে শুরু করে 700 পর্যন্ত আছে, মানে 600 থেকে শুরু করে 700। তাহলে এটার দিকে আপনি টার্গেট রেখে এখন আবার ওপেন করেন কারেন্ট অ্যাসেট, ক্যাশ অন হ্যান্ড। এখন আমাদের 600 থেকে 721 পর্যন্ত আছে, তাহলে আমরা এটা 730 দিই। এখন এটা দেওয়ার পরে যদি এটা অ্যাভেলেবেল থাকে তাহলে দেখাবে, যেমন ধরেন আপনি 721 দেন, 721-এ অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, এখানে বলে দিচ্ছে 721 ইজ নট অ্যাভেলেবেল, 721 লেস অ্যাকাউন্টেড ডিপ্রিসিয়েশন অন কম্পিউটার ইকুইপমেন্ট। 721টা কম্পিউটার ইকুইপমেন্টের নামে তৈরি করা আছে অলরেডি 721 নাম্বার দিয়ে, তাহলে এটা হবে না। আমরা যেটা নাই ওইটা দিতে হবে, 730 দিলাম। এই যে চার্ট অফ অ্যাকাউন্ট সেভ 730, এই যে ক্যাশ অন হ্যান্ড চার্ট অফ অ্যাকাউন্ট হয়ে গেল। আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন করি আমরা, এবার একটা ইনকাম করি, রেভিনিউ, এটার কোড 210, রেভিনিউটা 200 থেকে শুরু আছে, এটা খালি আছে। আমরা সার্ভিস রেভিনিউ নাম দিলাম একটা। না না, এটা শুধুমাত্র কোড, শুধুমাত্র নাম্বার। তাহলে এইভাবে চার্ট অফ অ্যাকাউন্ট পারবো সবাই? আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা চার্ট অফ অ্যাকাউন্ট খুলে নিব। সবাই কি পারবো না এটা? জেরো প্র্যাকটিস নামে কে আসছেন? আচ্ছা আচ্ছা, আমরা যে ডেটাটা দেখছি, এখানে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, সবাই দেখতেছেন? Record all those invoices through bulk import in any of the following accounting software and generate revenue and unearned revenue register from the software, and then present the number through pivot PowerPoint slide using graph. Choose graph as you own. বলছে রেকর্ড অল দোজ ইনভয়েস, এই যে উপরের ইনভয়েস গুলো আছে সবগুলা ইনভয়েস রেকর্ড করতে থ্রো বাল্ক ইম্পোর্ট আকারে রেকর্ড করতে বলছে সবগুলা ইনভয়েস। কারণ একত্রে যদি অনেকগুলা ইনভয়েস আপলোড করা হয় বা ইনভয়েস তৈরি করতে হয় তাহলে বাল্কে ইম্পোর্ট করতে হয়। একটা একটা সিঙ্গেল করা যায়, কিন্তু অনেকগুলো একসাথে দিতে হলে একসাথে শিট আকারে দিতে হয়। ইন এনি অফ দ্য ফলোয়িং অ্যাকাউন্টিং সফটওয়্যার, যে কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার, যে কোনো অ্যাকাউন্টিং ফলোয়িং সফটওয়্যার মানে এই সফটওয়্যারগুলা কি কি আছে, কুইকবুক, জেরো, রেডবুক, টালি। তো আমরা এখান থেকে শুধুমাত্র জেরোতে করব, যে কোনোটাতে করলেই হবে। অ্যান্ড জেনারেট রেভিনিউ অ্যান্ড আনআর্ন রেভিনিউ রেজিস্টার, এবং রেভিনিউ অ্যান্ড আনআর্ন রেভিনিউ রেজিস্টার তৈরি করতে হবে।
ফ্রম দ্য সফটওয়্যার থেকে দেন প্রেজেন্ট দ্য নাম্বার থ্রু পাওয়ার পয়েন্ট, এবং পরবর্তীতে এটা পাওয়ার পয়েন্টের স্লাইডে দেখাইতে হবে এবং গ্রাফ আকারে। আচ্ছা, এগুলো আমরা পরে দেখব। আগে আমাদের প্রথম কাজ হচ্ছে সফটওয়্যারের মধ্যে বাল্ক ইম্পোর্ট করা এই ইনভয়েসগুলা, এগুলো আমরা সফটওয়্যারের মধ্যে ইম্পোর্ট করব। তো সফটওয়্যারের মধ্যে ইম্পোর্ট করার জন্য আগে আমরা সেলসে যাইতে হবে। সেলস থেকে সেলসের এগেইনস্টে থাকে ইনভয়েসে আসলাম। ইনভয়েসে এসে এখানে দেখেন দুইটা বিষয়, একটা হচ্ছে সিঙ্গেল ইনভয়েস তৈরি করা আর একটা হচ্ছে একসাথে অনেকগুলো ইনভয়েস তৈরি করা। তো আগে একটু আমরা সিঙ্গেল ইনভয়েসটা কিভাবে তৈরি করে এটা একটু দেখে নেই। যদিও সিঙ্গেল ইনভয়েস হয়তো প্রয়োজন হতেও পারে, কম অতটা প্রয়োজন হয় না। তারপরেও দেখেন, এই যে ইনভয়েস, নিউ ইনভয়েসে ক্লিক করলাম। এটা যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট, এই জন্য এটা টেমপ্লেটটা দেখাচ্ছে যে ইনভয়েসটা তৈরি হলে কিরকম দেখা যাবে এগুলো থাকতেছে। এটা আমি জাস্ট সেভ করে দিচ্ছি। এই যে আমার টেমপ্লেটটা চলে আসছে। এখন প্রথম হচ্ছে কন্ট্যাক্ট, আমি কার নামে ইনভয়েস তৈরি করব। ধরুন আমি একটা নাম দিলাম, ক্রিয়েট সেভ। এটা হচ্ছে আমার কন্ট্রাক্ট তৈরি হয়ে গেল। এরপরে ইনভয়েস ইস্যুর ডেট আজকে দিচ্ছি, ডিউ ডেট পরিশোধের ডেটটাও আজকে দিচ্ছি, ইনভয়েস নাম্বারটা অটোমেটিক পড়ে যাবে, আর আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন। এরপরে এখানে আর কিছু নাই আমার। প্রথম হচ্ছে আইটেম, কি আইটেম, আমি কোন আইটেমের জন্য ইনভয়েস তৈরি করব বা কি সেলস করতেছি বা কি সার্ভিস দিচ্ছি, ওইটা আইটেমটা লাগবে এখানে। আইটেম যদি না থাকে ডেসক্রিপশনটা লিখে দিলেও হবে। ডেসক্রিপশনটা লিখতেছি আমি, কি লিখবো, ফ্যান লিখলাম। কোয়ান্টিটি লিখবো 100 পিস, 10 টাকা রেট, আমার 1000 টাকা। এটা কোথায় যাবে, ফ্যান তো আমার সেলস হবে, এইখানে চার্ট অফ অ্যাকাউন্টটা দেখিয়ে দিতে হবে। এটা আমার ফ্যান হওয়াতে বা এটা প্রোডাক্ট হওয়াতে এটা সেলসে যাবে। যদি এটা ধরেন সার্ভিস হইতো, আমি সার্ভিস দিই, তাহলে এখানে সার্ভিস রেভিনিউ দিতেন আপনি। এরপর হচ্ছে ট্যাক্সের রেট 0% থাকুক। আমি এবার এটাকে এখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেল। এখন এটা আবার আমি দেখে আসি, আবার সেলসে যাই, সেলস থেকে ইনভয়েস, দেখেন আমার একটা ইনভয়েস এই যে তৈরি হয়ে আছে। এটা হচ্ছে সিঙ্গেল ইনভয়েস তৈরি করার প্রসেস, একটা একটা করে ইনভয়েস তৈরি করা। আমি এই ইনভয়েস আবার ওপেন করি। এখান থেকে আপনি চাইলে আবার এডিটও করতে পারবেন, যে আমার কোথাও ভুল হয়েছে আপনি এডিট করবেন। এটাকে ওপেন করে এখানে এই যে 3টা ডট আছে, এখান থেকে এডিট। তো এডিট না করে আমি এটাকে ডিলিট করে দিব, এটা আমার দরকার নাই। তাহলে সিঙ্গেল ইনভয়েস কি পারবো সবাই? আমরা একত্রে ইনভয়েসগুলো আপলোড করার জন্য সেলস থেকে ইনভয়েসে আসব। এসে এখান থেকে এই যে দেখেন ইম্পোর্ট, এই ইম্পোর্ট অপশনটাতে ক্লিক করব। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পরে এখানে আছে ডাউনলোড টেমপ্লেট, এই যে টেমপ্লেট ডাউনলোড করতে হবে। টেমপ্লেটটা ডাউনলোড করলাম। এখানে অনেকগুলা কলাম আছে, এই কলামের মধ্য থেকে আমাদের যেগুলা স্টার মার্ক দেওয়া ম্যান্ডেটরি ফিল করতে হবে, এই কলামগুলো শুধু ফিল আপ করবো, অন্যগুলো আর আমাদের কাজে লাগবে না। প্রথম হচ্ছে কন্ট্যাক্ট নেম, আমাদের এক্সেল শিটটাতে চলে যাই। আমাদের কন্ট্যাক্ট নেম হচ্ছে কাস্টমারের নাম। এটা বুঝতেছি না সবাই? কন্ট্যাক্ট নেম মানে কি, কন্ট্যাক্ট হচ্ছে কি কাস্টমার না, কাস্টমার। এরপরে হচ্ছে আমাদের ইনভয়েস নাম্বার আমরা কি দিব, এখানে কোনো ইনভয়েস নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার আছে। তো আমরা চাইলে এখানে বুকিং নাম্বারটাকে ইনভয়েস নাম্বার বলে দিতে পারি। তো আমরা বুকিং নাম্বারগুলোকে কপি করে নেই। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, যদি ইনভয়েস নাম্বার ডুপ্লিকেট হয় তাহলে কিন্তু আপনার
ডাটা সে নিবে না, সফটওয়্যার ওই ডাটা নিবে না। তো এই জন্য আমরা ইনভয়েস নাম্বার বসানো বাল্কে যদি বসাইতে যাই, বাল্কে বসানোর পরে আমরা একটু চেক করে নিব যে এখানে কোনো ডুপ্লিকেট আছে কিনা। তো এটা চেক করার জন্য এটাতে ক্লিক করে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে হাইলাইট ডুপ্লিকেট ভ্যালু, যদি কোনো ডুপ্লিকেট থাকে ওইটা দেখাই দিবে। এই যে এখানে একটা পাওয়া গেছে ডুপ্লিকেট 193 আর আছে আর নাই, তাহলে এটাকে আমাদের ঠিক করে নিতে হবে। তাহলে এটাকে 192 দিয়ে দিই প্রথমটাকে। আচ্ছা, এরপর হচ্ছে ইনভয়েস ডেট। ইনভয়েস ডেট কোনটা হবে বলেন তো? ফার্স্ট নাইটটা হবে, কারণ যেদিন থাকতেছে ওই দিন থেকে তো ইনভয়েস শুরু। বুকিং ডেট দিয়ে কি হবে? ডেট বসাইলাম, এরপরে হচ্ছে ডিউ ডেট। আচ্ছা, যেহেতু আমরা এখানে রেভিনিউ গুলা দিচ্ছি, আমরা ডিউ ডেটটা কোনটা দিব? চেক আউট দিলে আমাদের, আচ্ছা চেক আউটটা তো আমাদের জানুয়ারি মাসে আছে, দিয়ে দিলাম এটা। এরপর হচ্ছে কোয়ান্টিটি। এখন এখানে যদিও কোয়ান্টিটির ক্ষেত্রে আমাদের এই যে আলাদা আলাদা নাইট আছে, 7 দিন 10 দিন আলাদা আলাদা 3 আছে, এটা কোয়ান্টিটি দেওয়া যাইতো যদি আমার কোয়ান্টিটি অনুযায়ী পার ডেতে অ্যামাউন্টটা থাকতো। এখানে কিন্তু অ্যামাউন্টটা পার ডেতে নাই, টোটাল করে দিছে। তাহলে এখন কোয়ান্টিটি যদি আমি আলাদা দিতে যাই, তাহলে এটাকে আমার ভাগ করে ওইখানে বসাইতে হবে, ইউনিট অ্যামাউন্টটা আলাদা লিখতে হবে। তার থেকে ভালো আমরা এটাকে 1 করে দেই, এটাকে 1 করে আমরা টোটাল অ্যামাউন্টটাকে বসাই দিই। জি বলেন। এটা বলবো, একটু অপেক্ষা করেন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাকাউন্ট কোড। অ্যাকাউন্ট কোড হচ্ছে এই আমাদের যে ইনভয়েসগুলো তৈরি করতেছি, এটা কোন অ্যাকাউন্টে যাবে ওই অ্যাকাউন্টের নাম্বারটা দিব, অ্যাকাউন্টের নাম না, অ্যাকাউন্টের নাম্বারটা লাগবে শুধু। তো আমরা একটু আমাদের সফটওয়্যারে একটু যাই আবার। আমরা ইনভয়েসগুলো তৈরি যে করব, ইনভয়েসগুলো কোন সফটওয়্যারে কোন অ্যাকাউন্টে যাবে বলেন তো? সার্ভিস রেভিনিউতে যাবে। তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে যাই, সার্ভিস রেভিনিউতে গিয়ে রেভিনিউতে যাই, রেভিনিউতে আসলাম। এখন আমাদের কোন অ্যাকাউন্টে যাবে? এই 210 এ যাবে। সার্ভিস রেভিনিউটার নাম্বার হচ্ছে কত? 210। তাহলে এখানে 210। আচ্ছা, এখানে ডেসক্রিপশনটাও আমাদের মাস্ট ফিল করতে হবে। ডেসক্রিপশনে আমরা লিখে দিই, কি লিখবো? সার্ভিস রেভিনিউ লিখে দিই। সার্ভিস রেভিনিউ। আবার অনেকে করে কি একটা ঘরে লিখে পরে আর মনে থাকে না, তখন আবার ডেটা শিটটা কিন্তু ফেরত দিয়ে দিবে। আচ্ছা, এরপর হচ্ছে ট্যাক্স টাইপ। ট্যাক্স টাইপটা কিন্তু, ট্যাক্স টাইপ হচ্ছে ট্যাক্সের রেটটা কত বসবে। তো আমাদের এখানে আমরা কোনো ট্যাক্স রেট দিচ্ছি না, আমরা 0% দিয়ে দিই। যদিও আমাদের ডেটাতে ট্যাক্স আছে, কিন্তু আমাদের ডেটাতে ট্যাক্স রেট নাই, ট্যাক্সের অ্যামাউন্ট আছে। তো এখন রেট ছাড়া তো আমি অ্যামাউন্ট বসাতে পারবো না। আমি হয়তো 10%, কারণ আমার এখানে এই শীটটা দেখেন, এখানে কিন্তু বলা নাই যে ট্যাক্সের অ্যামাউন্ট দাও, এখানে দিতে হবে ট্যাক্সের টাইপটা, কত পার্সেন্ট ট্যাক্স। তাহলে আমরা এটা 0% দিয়ে দিব। তবে 0%টা হাতে এভাবে 0% লিখলে হবে না, এটা সফটওয়্যারের মধ্যে দেখতে হবে 0%টা কিভাবে আসে। আমরা এখানে দেখেন এই যে ট্যাক্স অন সেলস 0%, ঠিক এইভাবে লিখতে হবে। এটাতে ক্লিক করেন, ক্লিক করে এটা পাবেন এখানে, এখান থেকে কপি করে নেন। এখান থেকে কপি করে এখানে বসান, বসে এটা পুরোটা করে দেন।
আচ্ছা, আর কোনো কলাম ফিল আপ করা লাগবে না আমাদের। এখন বিষয় হচ্ছে আমরা যে ডেট দিছি, মনে রাখবেন জেরোতে দুইটা ডেট ফরম্যাট নেয়, অন্য কোনো ডেট ফরম্যাট অনেক ধরনের হয়। আমেরিকান স্টাইলে একরকম ডেট ফরম্যাট হয়, ইউকে স্টাইলে হয়, কোথাও ডে মান্থ ইয়ার, মান্থ ডে ইয়ার, বিভিন্ন ভাবে হয়। তো আমরা একটু দেখি জেরোতে কোন ফরম্যাটটা নেয়। আবার আমরা এই যে সেলস থেকে ইনভয়েস থেকে ইম্পোর্টের এখানে দেখেন ইম্পর্টেন্স দিয়ে একটা কথা লেখা আছে। এখানে বলছে ডেট মাস্ট বি ইন দ্য ফরম্যাট এই যে 25/12/2026 অর 25 ডিসেম্বর 2026, অর্থাৎ এই দুই ফরম্যাট, দুই সিস্টেমের মাধ্যমেই ডেটটা আমাদেরকে দিতে হবে। কি কি আছে? একটা হচ্ছে 25/12/2026, আর একটা হচ্ছে 25 ডিসেম্বর 2026। একটা হচ্ছে মানে অঙ্কেতে লেখা স্ল্যাশ দিয়ে, আর একটা হচ্ছে কথায় লেখা। এই দুই ফরম্যাটে যে কোনো ফরম্যাট দিতে পারবো। তাহলে এবার আমাদের ডেট ফরম্যাটটা দেখে আসি। আবারও দেখেন এখানে প্রথমে হচ্ছে মান্থ, ডে, তারপরে মান্থ, এরপরে ইয়ার। আমাদের ডেট ফরম্যাটটা হচ্ছে প্রথমে হচ্ছে মান্থ, এই দেখেন 1/20/2023। তাহলে প্রথমে হচ্ছে মান্থ, এরপরে হচ্ছে ডে। তাহলে এই সিস্টেমে তো নিবে না, আমাদেরকে এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে চেঞ্জ কিভাবে করব? হ্যাঁ হ্যাঁ, এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে ফরম্যাট সেল থেকে ডেটে আসবো। ডেটে এসে দেখেন ওই যে ফরম্যাটটা আমাদেরকে জেরোতে বলছে এটা এখানে পাওয়া যায় কিনা। এই যে 14 মার্চ 2012, ডে মান্থ ইয়ার এটা আছে এখানে। ওকে, ওকে দিয়ে দিলাম। এই যে এখন এটা ওই ফরম্যাটে হয়ে গেছে। ক্লিয়ার? বুঝছেন সবাই? সবকিছু সাজানো হয়ে গেছে, কিন্তু এখানে 4টা ডেট মিসিং আছে, এটা তো আপনারা জানেন। তাই ওইগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব। আচ্ছা, ওইগুলো আমরা ডিলিট করে দেই। ডিলিট, এটাকে এখানে রাইট এটা দিয়ে এটাকে একটু ফিল্টার করে, ফিল্টার, এই 4টাকে ডিলিট করে দিই। এবার আবার ফিল্টারটা তুলে দেই। এবার আমার ডাটা রয়ে গেছে, কিন্তু এখানে আরেকটা একটু ঝামেলা আছে, একটাতে অ্যামাউন্ট নাই। ইয়ে তো অ্যামাউন্ট ছিল না, তাহলে এটাকেও ডিলিট করে দেই। যেহেতু অ্যামাউন্ট নাই তাহলে তো ইনভয়েস হবে। ঠিক আছে, এবার এটাকে সেভ করি। সেভ করে আবার সফটওয়্যারে যাই। এখান থেকে প্রথম হচ্ছে ব্রাউজ, এই ব্রাউজে ক্লিক করব। এখানে কিন্তু আমরা আগে থেকে এসে আছি, এটা তো জানেন। এই যে এখান থেকে সেলস থেকে ইনভয়েস, সেলস থেকে ইম্পোর্ট থেকে টেমপ্লেট নিয়ে ফিল আপ করছি। এখন ব্রাউজ, ইম্পোর্ট 104টা। যদি কোনো ভুল না থাকে তাহলে ইম্পোর্ট হবে, ভুল থাকলে আবার ফেরত যাবে। কোথায় ভুল আছে এটা চেক করতে হবে। আচ্ছা, এখনো কিন্তু আমাদের ইনভয়েস তৈরি হয় নাই, এখন এটা জাস্ট ড্রাফটে আসছে। এই যে দেখেন ড্রাফট, 104টা ইনভয়েস ড্রাফটে পড়ে আছে। এখন সবগুলো সিলেক্ট করে অ্যাপ্রুভ দিব। আচ্ছা, এখানে দেখেন 25টা আইটেম অ্যাপ্রুভ হবে। কেন 25টা হবে? আমার তো 104টা। এই যে এক পেজে 25টা থাকে, এখানে 25কে আপনি 200 বানাই দেন, তাহলে আপনার সবগুলো একসাথে চলে আসবে। এই সবগুলো এখন চলে আসছে। আবার সিলেক্ট করলাম, অ্যাপ্রুভ। এখন 104টা অ্যাপ্রুভ হচ্ছে। আচ্ছা, অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন হচ্ছে রেজিস্টার করা, মানে এই রিপোর্টটা আমাদেরকে বের করতে হবে।
তো এটাকে রেজিস্টার বলছে, যে রেভিনিউ রেজিস্টার। তো রেভিনিউ রেজিস্টারটা, এই রেভিনিউটা আমরা কোথায় পাবো বলেন তো? রেভিনিউটাকে কোথায় পাওয়া যাবে? মানে এটা সেলস রেভিনিউতে, রেভিনিউ পাওয়া যায় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। সেলস তো হলো সেলস, কিন্তু আমরা এই রেভিনিউটা কোথায় খুঁজে পাবো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তো আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাব, রিপোর্টিং এ যাব। এই যে রিপোর্টিং, রিপোর্টিং থেকে প্রফিট অ্যান্ড লস। এখান থেকে এই যে প্রফিট অ্যান্ড লস আসছে, কিন্তু এখানে কিছুই নাই। আমরা আমাদের ডেটটা দিতে হবে। আমাদের ডেটটা ছিল কত? জানুয়ারি 1, 2023 থেকে 31শে জানুয়ারি 2023। আপডেট, ওটা 26 হয়ে গেছে। এই যে আমাদের সার্ভিস রেভিনিউতে 74,461, এটাতে ক্লিক করবেন, এই অ্যামাউন্টটাতে ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে রিপোর্ট। এই রিপোর্টটা আপনারা সেভ করবেন, সেভ করে এটা আমাকে মেইল করবেন। এই যে এখান থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে পিডিএফ, পিডিএফটা সেভ করবেন। এই যে এটা হচ্ছে রিপোর্ট। হ্যাঁ, এটা আজকে কাজ। সবাইকে বুঝতে